আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রামসিস থিওরি অফ কালচারাল হেজিমনি। গ্রামসিস থিওরি অফ কালচারাল হেজিমনি, এটি একটি থিওরি অফ মার্কসিজম। হেজিমনি কথাটার অর্থ আধিপত্য, কর্তৃত্ব, নেতৃত্ব, অথরিটি, লিডারশিপ, ডমিনিয়ন, কমান্ড। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রামসিস থিওরি অফ কালচারাল হেজিমনি। আমরা পেয়ে গেলাম হেজিমনি কথার অর্থ আধিপত্য, কর্তৃত্ব, নেতৃত্ব, অথরিটি, লিডারশিপ, ডমিনিয়ন, কমান্ড। আসলে বিষয়টা হলো কার্ল মার্কস তার তত্ত্ব অনুযায়ী যে মার্কসিজম সেই বিষয়টাকে রেকটিফিকেশন, মডিফিকেশন, নতুনত্ব রূপ দেওয়ার বিভিন্ন কাজ শুরু হয়। স্বাভাবিক, কোনো একটা আদর্শ, তত্ত্ব বা থিওরি সেটা সময়ের উপর নির্ভর করে তার পরিবর্ধন করতে হয়। এই গ্রামসিস থিওরি অফ কালচারাল হেজিমনি সেই রকমই একটি রেকটিফিকেশন, মডিফিকেশন বা চেঞ্জিং কিসের? থিওরি অফ মার্কসিজমের। বিষয়টা সম্পূর্ণই পলিটিক্যাল সায়েন্সের, রাষ্ট্রবিজ্ঞানের। কিন্তু যেহেতু এটা সাহিত্যের মধ্যে এর প্রভাব রয়েছে, বিভিন্ন লেখক কবির লেখালেখির মধ্যে এই মার্কসিজমের প্রভাব পড়েছে, সেই জন্য এই পলিটিক্যাল সায়েন্সের বিষয়টি লিটারেচারের মধ্যেও রয়েছে, তাই আমাদের আলোচ্য বিষয়। তাহলে আলোচনায় আসা যাক। গ্রামসিস থিওরি অফ কালচারাল হেজিমনি। কালচারাল কথাটা কিন্তু রয়েছে, কালচারাল হেজিমনি অর্থাৎ কোনো কিছুর কালচার বা সংস্কৃতি হবে। কিসের সংস্কৃতি? ওই যে মার্ক্সবাদীদের যে চিন্তাধারা রয়েছে, গরিবের জন্য কিছু করতে হবে, শ্রমিকের জন্য করতে হবে, ক্যাপিটালিজম বাদ দিতে হবে, পুঁজিবাদী বাদ দিতে হবে, ফ্যাসিবাদী বাদ দিতে হবে, সাধারণ মেহনতি মানুষের জন্য করতে হবে। এই কথার মধ্যে একটা কালচারাল দিক, তত্ত্বগত একটা কালচারাল সাংস্কৃতিক দিক থাকবে। অর্থাৎ মার্ক্সদের যে আদর্শ, তার মধ্যে একটা সাংস্কৃতিক দিক থাকবে, সুস্থ সাংস্কৃতিক দিক। সেই বিষয়টাই কিন্তু কালচারাল হেজিমনি। পাশ্চাত্য মার্ক্সীয় চিন্তাবিদ
গ্রামসির এই কালচারাল হেজিমনি তত্ত্ব। স্বাভাবিকভাবেই এই গ্রামসি মার্ক্সবাদ বা বামপন্থাকে বিশ্বাস করতেন, সেই জন্যই তিনি এই তত্ত্ব নিয়ে আলোচনায় বসেছেন। বলা হয়েছে, ইট ইজ এ ট্রেন্ড অফ Marxist theory arise from Western and cultural Europe after 1917 revolution in Russia. রাশিয়াতে যে বিপ্লব হলো 1917-তে, 1917-তে, তখন থেকে এই মার্কসিজম বিষয়টাকে নতুন করে একটু পলিশ করার চিন্তাভাবনা এলো। আর এই গ্রামসির সাথে ছিলেন দার্শনিক লুকাস। তারা দুজনেই রাজনীতিতেও সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তারা মার্ক্সীয় কালচার, ফিলোসফি, আর্ট নিয়ে আলোচনা করেন। তারা নতুন করে চিন্তা করেন যে যে তথ্য রয়েছে কার্ল মার্ক্স দিয়েছেন সেটা ঠিক আছে, তার মধ্যে কালচারাল দিকটা একটু বেশি ঢুকিয়ে দেওয়া যায় কিনা, সাংস্কৃতিক দিক। কোন সাংস্কৃতিক দিক? গান বাজনার বিষয় নয়। অর্থাৎ মার্ক্সীয় তত্ত্বের যে কালচার, মার্ক্সীয় তত্ত্বের যে সংস্কৃতি, সেই বিষয়টাকে জোরালোভাবে ঢুকিয়ে দেওয়া উচিত। আর কালচারাল দিক যদি না থাকে তাহলে এই মার্ক্সীয় তত্ত্বটা রসহীন হয়ে যাবে। তাই তারা কালচারাল দিক, ফিলোসফি, আর্ট নিয়ে আলোচনা করলেন। কে? ফিলোসোফার লুকাস আর আমাদের গ্রামসি। গ্রামসি কিন্তু ছিলেন একজন ইতালিয়ান সোশ্যালিস্ট পার্টিতে তিনি যোগদান করেছিলেন। সমাজতত্ত্ব তাই চাই তাদের। আর মার্কসিজমেও সমাজ নিয়েই কথা হয়, সেই জন্য তিনি প্রভাবিত হলেন মার্ক্সবাদের উপর। যাই হোক, 1913 সালে এই ইতালিয়ান গ্রামসি তিনি কিন্তু রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তাই রাজনীতির বাস্তব প্রেক্ষাপটে তিনি অনেক কিছু অনুভব করেছিলেন। তার ফুল নাম ছিল অ্যান্টোনিও ফ্রান্সিসকো গ্রামসি। তাহলে এই অ্যান্টোনিও ফ্রান্সিসকো গ্রামসি ছিলেন ইটালিয়ান মার্কসিস্ট অ্যাক্টিভিস্ট এবং একজন পলিটিক্যাল লিডার। তিনি চেয়েছিলেন অ্যাটেম্প টু ব্রেক ইকোনমিক, অর্থনৈতিক যে বিষয়টা সেটা নিয়ে নতুন করে তিনি চিন্তা করেন। যে ট্র্যাডিশনাল যে মার্কসিস্ট থট, মার্ক্সবাদের দ্বারা যে চিন্তা রয়েছে, এটাকে নিও মার্কসিস্ট করা যেতে পারে, নতুন করে একটু ধ্যান ধারণার পরিবর্তন করা যেতে পারে। তাই তিনি চিন্তা ভাবনা শুরু করেন। 1926 ফ্যাসিস্ট গভর্নমেন্ট মুসোলিনি তাকে অ্যারেস্ট করে। ফ্যাসিস্ট গভর্নমেন্ট মুসোলিনি অ্যারেস্ট করে এই গ্রামসিকে অ্যান্ড ইমপ্রিজেন্ড হিম, তাকে জেলবন্দি করা হয়। আফটার 11 years
11 বছর অফ ইমপ্রিজনমেন্ট, আফটার 11 years অফ ইমপ্রিজনমেন্ট, 11 বছর জেলবন্দি থাকার পর হি ডাইড, তিনি মারা যান ইন দ্য ইয়ার 1937। তাহলে পরিষ্কার হয়ে গেল যে 1926-এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট মুসোলিনি তাকে অ্যারেস্ট করে, এই গ্রামসিকে, তার বন্দিদশা আসে। 11 বছর বন্দিদশা থাকার পর 1937-এ তিনি মারা যান। কিন্তু তার যে তত্ত্ব তিনি রেখে গেলেন, নতুন মার্কসিজমের ধারা, সেটা আজও যারা মার্কসিস্ট তারা অনুসরণ করে। তবে এই মুসোলিনি গভর্নমেন্ট মনে করেছিল যে এই অ্যান্টোনিও ফ্রান্সিসকো গ্রামসিকে তার ব্রেনটাকে স্তব্ধ করে দিতে হবে, তা না হলে এ যেভাবে নতুন ধরনের চিন্তাভাবনা শুরু করেছে তাতে প্রভাব পড়বে। জনগণের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, শ্রমিক শ্রেণীর কথা বলে, মেহনতি মানুষের কথা বলে। আর তিনি একজন স্কলার ব্যক্তি, সাধারণ মানুষও প্রভাবিত হবে। সেই জন্য মুসোলিনি গভর্নমেন্ট মনে করলো এর ব্রেনটাকেই নষ্ট করে দেওয়া যাক, স্তব্ধ করে দেওয়া যাক। তার জন্যই তাকে 11 বছর বন্দি করে রাখা হয়েছিল। তাহলে পরিষ্কার হয়ে যায় যে এই গ্রামসির যে তত্ত্ব ছিল সেটা ফেসিবাদের বিরুদ্ধে। ফেসিবাদ অর্থাৎ গ্রামসির যে তত্ত্ব ছিল সেটা মুসোলিনিদের ফেসিবাদের বিরুদ্ধে, চরমতার বিরুদ্ধে। এই ফেসিবাদ গ্রামসিকে ইনঅ্যাক্টিভ করে দিতে চেয়েছিল। স্বাভাবিকভাবে গ্রামসি একনায়কতন্ত্র পছন্দ করতেন না, স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা পছন্দ করতেন না, তার তীব্র বিরোধিতা করতেন। কার? ফেসিবাদের, একনায়কতন্ত্রের, স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থার, এইসব বিষয়ের বিরোধিতা করতেন। গ্রামসি যে কাজ করে গেছেন তার কাজকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথম হলো কারাগারে যাওয়ার আগের অংশ, পরের অংশ হলো কারাগারে থেকে তিনি যা লিখেছিলেন সেই অংশ। তাই বলা হয় যে প্রাক কারাগার পিরিয়ড, অর্থাৎ প্রিজন রাইটিংস, জেলবন্দি অবস্থায় থাকার আগের লেখা, যেটা তিনি লিখেছেন 1910 থেকে 1926 পর্যন্ত। অর্থাৎ কারাগারে যাওয়ার আগের একটা অংশ তার লেখালেখির মধ্যে ছিল, তার বিশ্লেষণের মধ্যে ছিল। আর পরের অংশটাকে বলা হয় প্রিজন নোটবুকস, অর্থাৎ জেলবন্দি অবস্থায় লেখা প্রিজন নোটবুকস। সময়কাল ছিল 1929 থেকে 1935। যাই হোক, এই গ্রামসি ঐতিহাসিক এবং তত্ত্বমূলক তথ্য দিয়ে মার্কসিজমের ব্যাখ্যা করেন। তার মধ্যে ঐতিহাসিক বিষয় থাকবে, ঐতিহাসিক তত্ত্ব থাকবে, পুরনো ধ্যান ধারণা ঠিকই থাকবে, তার মধ্যে তিনি নতুন করে তত্ত্ব দেবেন। বলা হয় গ্রামসি ডেভেলপড দ্য নোশন অফ কালচারাল হেজিমনি, মূল কথা যেটা, কালচারাল হেজিমনি ইন হিজ প্রিজন রাইটিংস। জেলবন্দি অবস্থায় তিনি যে বিষয়ে বেশি গুরুত্ব দিলেন, কালচারাল হেজিমনি, সাংস্কৃতিক বিষয়, রাজনৈতিক
মার্ক্সবাদের যে সাংস্কৃতিক বিষয় তাকে উন্নত করতে হবে, একটা চিন্তাধারার মধ্যে নিতে হবে। অর্থনীতির সাথে সাথে সাধারণ কৃষক শ্রমিকের কথা ভাববার সাথে সাথে তাদের কালচারাল, একটা বামপন্থী কালচারাল দিক নিয়ে আসতে হবে এবং শিল্পকলার প্রতিও জোর দিতে হবে। আগে কিন্তু বলা হয়েছিল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পছন্দ করেন না বামপন্থীরা, অর্থাৎ কার্ল মার্ক্সের সময়। কিন্তু সেই ধ্যান ধারণা চেঞ্জ হচ্ছে, শিল্পকলার উপর জোর দেওয়া হয়েছে। কোথায়? এই কালচারাল হেজিমনেতে শিল্পকলার কথাও বলা হয়েছে। বামপন্থীরা এবার জোর দিচ্ছে যে শিল্পকলার দরকার আছে সময়ের পরিবর্তনের সাথে সাথে। আর ফিলসফি, কালচার, আর্ট এর উপর বেশি গুরুত্ব দিতে হবে। ফিলসফি যে দর্শনটা হলো, কোন দর্শন? মার্ক্সবাদী দর্শন। বামপন্থীদের যে দর্শন হলো সেই দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কি দর্শন? সাধারণ গরিব মানুষগুলোকে আর্থিকভাবে সচ্ছল করা, তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদের খাদ্য, তাদের স্বাস্থ্য ইত্যাদি, এই দর্শনগুলোকে মনে রাখতে হবে, গুরুত্ব দিতে হবে। সঙ্গে সঙ্গে কালচার ঢুকে গেল। কিসের কালচার? ওই বামপন্থীদের কালচার, যে নিয়ম নীতিগুলো হবে এইভাবে, এই সঠিকভাবে এইভাবে হবে। আর আগের যে পুঁজিবাদী ক্যাপিটালিস্টদের যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল, যেটাকে অর্থনৈতিক নিয়তিবাদ বলা হয়, সেটাকে কঠোরভাবে আলোচনা করেন। অর্থনীতির নিয়তি, আমার কপালে আছে তাই অর্থ আসবে, আমার কপালে নাই তাই হবে না। সে ধনী হওয়ার কথা তাই সে ধনী হবে, আমি গরিব হওয়ার কথা তাই আমি গরিব হব, এই ধরনের নীতি চলবে না। অর্থাৎ অর্থনৈতিক যে নিয়তিবাদ আছে তার বিরুদ্ধে তিনি কথা বললেন যে এইসব চলবে না। তিনি বললেন মেকানিক্যাল হিস্ট্রিক্যাল ম্যাটারিয়ালাইজম, অর্থাৎ মেকানিক্যাল হিস্ট্রিক্যাল ম্যাটারিয়ালাইজেশন, বাস্তববাদ, বাস্তবের দিকে তাকাতে হবে, বাস্তব দরিদ্রকে দেখতে হবে, তার অর্থনৈতিক অবস্থা বুঝতে হবে, তার মধ্যে কালচার নিয়ে আসতে হবে। এটা একটা কালচার হবে, দরিদ্রদেরকে বাঁচিয়ে তোলার একটা কালচার তৈরি হবে এই বামপন্থার মধ্যে। অ্যাকর্ডিং টু গ্রামসি, দ্য অক্টোবর রেভলিউশন to Soviet Russia proves that Marxism is not an economic determinist philosophy, অর্থাৎ ওই নিয়তিবাদের অর্থনীতি এসব বিশ্বাস করবে না। চেঞ্জেস করতে হবে, চেঞ্জেস আর নিডেড, পরিবর্তন করতে হবে। অর্থনৈতিক কাঠামোটাই হবে সাধারণ কৃষক শ্রমিকের, মেহনতি মানুষের উপর নির্ভর করে। এটা কোনো পুঁজিবাদী ক্যাপিটালিস্ট তাদের অর্থনীতি হবে না। তাই তার এই তত্ত্বকে বলা হয় ফিলসফি অফ প্র্যাক্সিস। ফিলসফি অফ প্র্যাক্সিস সাধারণ মানুষের কথাই বলছে। আর কালচারাল সোশ্যাল চেঞ্জ চাই, সামাজিক যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা হবে কালচারাল সোশ্যাল চেঞ্জ। কে বললেন? গ্রামসি বললেন। অর্থাৎ একেই বলা হয় কালচারাল হেজিমনি। কালচারালের বিষয়ে গুরুত্ব দিতে হবে, কালচারালকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, কালচার ব্যাপারটাই ডমিনেট করবে। অর্থাৎ কিনা
নিয়ম নীতিগুলো অনেক সংস্কৃতিবান, সভ্য ভব্য হবে। রাজনৈতিক ক্ষমতা দখলের সাথে সাথে, রাজনৈতিক ক্ষমতা দখল তো করতেই হবে, বামপন্থীদের চিন্তা। কোনো দেশের, কোনো রাষ্ট্রের ক্ষমতা দখল তো করতেই হবে। সেটা কিভাবে হবে? সাংস্কৃতিকভাবে হবে। সংস্কৃতিকে সাবলীল করতে হবে, কালচার্ড হতে হবে। আবার বলছি, কোন সংস্কৃতি? কোন সংস্কৃতির কথা বলা হচ্ছে? যেটা বামপন্থাদের নিয়ম নীতি সংবিধান, সেটাই হলো বামপন্থাদের সংস্কৃতি। আর সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আর গ্রামসির তত্ত্ব হলো প্রয়োগ ভিত্তিক, বাস্তব ভিত্তিক, বাস্তবের সাথে মিল রেখে। শুধু তত্ত্ব কথায় বললাম গরিবদের উন্নতি হবে, মেহনতি মানুষের উন্নতি হবে, বুর্জুয়ারা ধ্বংস হয়ে যাবে, পুঁজিবাদী ধ্বংস হয়ে যাবে, তত্ত্ব কথায় নয়, প্রয়োগ করে বাস্তবের সঙ্গে বাস্তব ভিত্তিক হতে হবে। অর্থাৎ কালচারটা হবে বাস্তব ভিত্তিক। মাঠে ঘাটে থাকবে বামপন্থাদের নিয়ম নীতি, মাঠে ঘাটে থাকবে, পুস্তকের মধ্যে থাকবে না। অলৌকিকভাবে কোনো সমাজ পরিবর্তনের কথা চিন্তা করা যাবে না, এই দিয়ে এই হবে, ওই দিয়ে ওই হবে, এসব চলবে না। বাস্তবের সাথে মিল রেখে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তাই বলা হয় গ্রামসির যে হেজিমনি তত্ত্ব, এটা হলো বৌদ্ধিক, নৈতিক, নেতৃত্ব স্থানীয় বিষয় এবং শ্রেণীর কথা বলা হয়েছে। অর্থাৎ কিনা গ্রামসির হেজিমনিতে যে কালচারের মধ্যে জ্ঞানদীপ্ত বিষয় থাকবে, বৌদ্ধিক বিষয় থাকবে, নৈতিক নীতির কথা থাকবে, নেতৃত্ব বিষয়ের কথা থাকবে, অর্থনীতির বিষয়ের কথা থাকবে, যেটা হবে বাস্তব ভিত্তিক। অর্থাৎ মার্ক্সীয় চিন্তার তত্ত্ব হবে জনগণের বিশ্বাসের সমষ্টি। বাস্তবের সাথে এমনভাবে কালচার মিশিয়ে কাজ করতে হবে যেন জনগণের বিশ্বাস অর্জন করা সম্ভব হয়। বলা হয়েছে ফলস কনসাসনেস, মিথ্যা সচেতনতা বুর্জুয়াদের কাজ। এই ফলস কনসিয়াসনেস দেওয়া যাবে না। বুর্জুয়ারা বলবে এইভাবে উন্নতি হবে, এইভাবে উন্নতি হবে, আমরা ডেভেলপড হয়ে যাব, এই কথা চলবে না। বাস্তবের সাথে, কালচারের সাথে বাস্তব ভিত্তির উপর প্রয়োগ করে জনগণের বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। ফলস কনসাসনেস, মিথ্যাভাবে সচেতন করা জনগণকে যাবে না, ভ্রান্ত কথা জনগণকে বলা যাবে না। অর্থাৎ এটা হলো প্র্যাকটিস করতে হবে, দৈনন্দিন জীবনের সাথে প্র্যাকটিস করতে হবে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে মার্ক্সের তত্ত্ব নিয়ে কাজ করতে হবে। এখানে স্টেট যে রাষ্ট্র, সেটা সিভিল সোসাইটি হবে, পৌর সমাজ হবে। ডাইরেক্ট ডমিনেন্স করবে কে? রাষ্ট্র। বামপন্থীদের চিন্তা ভাবনায় যে রাষ্ট্র হবে, তাদের সিভিল সোসাইটিকেও যেন প্রভাবিত করবে। অর্থাৎ তাদের সিভিল সোসাইটি, লেখালেখি ইত্যাদি ধ্যান ধারণার মধ্যে সাধারণ মানুষের কথা থাকবে। তাদের সাথে একটা স্পন্টিনিউয়াস স্বতঃস্ফূর্ত কন্ট্যাক্টও থাকবে, প্রণোদিত সম্মতি থাকবে। তাহলে এই স্ট্রেংথ অফ কালচার হেজিমনি হবে, তাহলে স্ট্রেংথ পাওয়া যাবে। অর্থাৎ বামপন্থীদের চিন্তাধারা আপামর জনগণের মাঝে, তারপর মধ্যবিত্ত,
তারপর উচ্চবিত্ত সবার মাঝে বামপন্থী কালচারটাকে ঢুকিয়ে দিতে হবে এবং সুস্থতার সাথে বাস্তবতার সাথে। তাই সিভিল সোসাইটির কথা বলা হয়েছে, প্রাইভেট অর্গানিজমের কথা বলা হয়েছে। প্রাইভেট অর্গানিজম বলা হয়েছে, পলিটিক্যাল সোসাইটি একটা তৈরি হবে, সামাজিক একটা রাজনৈতিক সমাজ তৈরি হবে, রাজনৈতিক সমাজ, রাজনৈতিক সচেতন। শুধু ভোটাধিকার চলবে না, যে কৃষক, যে শ্রমিক, যে মেহনতি মানুষ, তার শিক্ষা দীক্ষা জানা কম থাকলেও তাদেরকে নিয়ে একটা পলিটিক্যাল সোসাইটি তৈরি করতে হবে। সবাই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়বে, রাজনৈতিক বামপন্থা রাজনীতির সঙ্গে, আদর্শের সঙ্গে মিলে যাবে। যাই হোক, একটা স্পন্টেনিয়াস, একটা স্বতঃস্ফূর্তভাবেই সাধারণ জনগণ এই মার্কসিজমের সঙ্গে জুড়ে যাবে। তাহলে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, সমাজতান্ত্রিক বিপ্লব হবে, কৃষক শ্রমিকের সমর্থন থাকবে, বুর্জুয়াদের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে, ইকোনমিক অর্থনীতির উন্নতি হবে, পলিটিক্যাল একটা সোসাইটি তৈরি হবে, সিভিল সোসাইটি তৈরি হবে, এবং ধারাবাহিক প্রক্রিয়া চলবে। এটাও বললেন গ্রামসি, ধারাবাহিক প্রক্রিয়া। এখন নীতি ভালো চলছে, ভোট হয়ে গেল, সরকার গঠন হয়ে গেল, তারপরে নাই তা নয়। এখন থেকেই শুরু হবে, সরকার গঠনের পরেও চলবে, তারপরেও চলবে। একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা চলতে থাকবে দীর্ঘদিন। ইন্টেলেকচুয়ালিজম থাকবে, জ্ঞানদীপ্ত বিষয়ের মধ্যে থাকবে। অর্থনীতিতে অত কঠোরতা চলবে না, সামাজিক গোষ্ঠী তৈরি করতে হবে। যেমন পলিটিক্যাল সোসাইটি তৈরি করতে হবে, সেরকম সোশ্যাল সোসাইটিও একটা তৈরি করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পার্ট হবে। সিভিল সোসাইটি থাকবে, পলিটিক্যাল সোসাইটি থাকবে, সামাজিক একটা থাকবে, জুড়ে যাবে। কিসের দ্বারা জুড়ে যাবে? মার্ক্সবাদের দ্বারা জুড়ে যাবে। এই একটা সংস্থা থাকবে, এই একটা সংস্থা, একটা বিশেষ সংস্থা, সমস্ত সংস্থা একসঙ্গে মার্ক্সবাদের সঙ্গে জুড়ে যাবে। কে বললেন? গ্রামসি। অর্থাৎ রাজনৈতিক সাংস্কৃতিক সমান গুরুত্ব দিতে হবে, অর্থনৈতিক উন্নতি তো করতেই হবে, প্রয়োজনে যেখানে দরকার যথোপযুক্ত বল প্রয়োগ করা যেতে পারে, যেটা মার্ক্স বলেছিলেন। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আলোচনা। আজকের আমাদের আলোচনা গ্রামসিস থিওরি অফ কালচারাল হেজিমনি। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপরে মার্কসিজমের আরও অনেকগুলো তথ্য রয়েছে, পরপর তোমরা পেয়ে যাবে। বন্ধুরা আবার বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো। থ্যাংক ইউ।